প্রথম জব পাওয়ার পর আমার মাথায় একটাই চিন্তা ছিল যে এবার কি কিনবো, নতুন ফোন নাকি ল্যাপটপ অথবা একটা বাইক। কিন্তু সেই সময় আমায় কেউ বলেনি যে চাকরি পাওয়ার প্রথম কয়েক মাসের মধ্যে একটা ভুল ফাইন্যান্সিয়াল ডিসিশন তোমার ফাইন্যান্সিয়াল লাইফকে অনেক বছর পিছিয়ে দিতে পারে। তাই আজকে আমরা কথা বলবো তিনটে জিনিস নিয়ে যেগুলি চাকরি পাওয়ার পর প্রথমেই করা উচিত। আমি নিজে একটা কম থেকে মাঝারি বেতনের চাকরি করে এই তিনটি সিদ্ধান্ত নিয়ে নিজের ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন বিল্ড করেছি। স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, ক্রেডিট কার্ড এগুলো সব পরে, প্রথমে এই তিনটে জিনিস। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। এই চ্যানেলে আমরা বাঙালি মধ্যবিত্তের পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কথা বলি, তাদের নিয়ে কথা বলি যাদের উপার্জন কম হওয়া সত্ত্বেও স্মার্টলি মানি ম্যানেজ করা শিখতে চায়। যেহেতু আমি নিজে সেই জায়গা থেকে উঠে এসেছি, ফলে আমি জানি যে একটা কম বেতনে মানি ম্যানেজ করা কতটা কঠিন যখন আমাদের কাছে প্রপার গাইডেন্স থাকে না। আজকে আমরা দেখব চাকরি পাওয়ার পর প্রথমে কি করা উচিত। তিনটে জিনিস, এই তিনটে জিনিস গ্ল্যামারাস কিছু নয়, কিন্তু এগুলো ছাড়া বাকি সব কিছু, যেমন স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, ক্রেডিট কার্ড, সব কিছুই যেন ভিত ছাড়া বাড়ির মতো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ 3 নম্বর জিনিসটি অনেকেই মিস করে যায়, অথচ সেটি সবচেয়ে জরুরি। নাম্বার 1, টার্ম ইন্স্যুরেন্স। টার্ম ইন্স্যুরেন্সের উদ্দেশ্য হচ্ছে যদি গড ফরবিড আজকে তোমার কিছু হয়ে যায়, তাহলে তোমার উপর যারা ফাইন্যান্সিয়ালি নির্ভর করে তাদেরকে একটা সেফটি নেট প্রোভাইড করা, অর্থাৎ তারা যেন ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসে না পড়ে তোমার অবর্তমান। তাই সকলেরই উচিত প্রথমে একটি টার্ম ইন্স্যুরেন্স নিয়ে নেওয়া। এই টার্ম ইন্স্যুরেন্সের কভার কত হবে? একটা থাম্ব রুল হচ্ছে যে তোমার বার্ষিক আয় যতটা, তার 10 থেকে 15 গুণ অ্যাটলিস্ট এই টার্ম ইন্স্যুরেন্সের কভার হওয়া উচিত। অর্থাৎ যদি তুমি বছরে 3 লাখ টাকা ইনকাম করো, তাহলে অ্যাটলিস্ট 30 থেকে 45 লক্ষ টাকার কভার হওয়া উচিত। এই কভার যদি 50 বা 1 কোটি অবধি নিয়ে যেতে পারো অবশ্যই ভালো। এবার এই টার্ম ইন্স্যুরেন্স আজকে যদি তুমি চাকরি পাওয়ার পরে পরে নাও, তার সুবিধা হচ্ছে প্রিমিয়াম প্রচণ্ড কম পড়ে। দেখা যাচ্ছে আজকের ডেটে যদি 30 বয়সের কেউ একটা 1 কোটির কভার নিতে চায়, তার মান্থলি প্রিমিয়াম আসবে মাত্র 500 থেকে 800 টাকা। একবার ভাবো, মাত্র 500 থেকে 800 টাকায় তুমি 1 কোটির একটা কভারেজ পাচ্ছ। এই টার্ম ইন্স্যুরেন্স আর এলআইসি এন্ডাউমেন্ট প্ল্যান কিন্তু এক নয়। অনেক এজেন্ট দেখবে অনেক সময় তোমাকে অনেক ইন্স্যুরেন্স বিক্রি করার চেষ্টা করবে যেগুলোতে তোমাকে মানি ব্যাক দেবে, বা কোনো ইউলিপ প্ল্যান বিক্রি করার চেষ্টা করবে, সেগুলো থেকে দূরে থাকো। ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্টকে আলাদা রাখো। দ্বিতীয় কাজ যেটি করবে সেটি হচ্ছে একটি হেলথ ইন্স্যুরেন্স নেওয়া। এবার অনেকেই বলবে যে আমার তো কোম্পানির গ্রুপ ইন্স্যুরেন্স আছে, আমার কি হেলথ ইন্স্যুরেন্স লাগবে? আমি বলবো অবশ্যই একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নাও। গ্রুপ ইন্স্যুরেন্সের অসুবিধা হচ্ছে যে গ্রুপ ইন্স্যুরেন্সের কভার অনেক সময় দেখা যায় 2 থেকে 3 লাখ টাকা মাত্র পাচ্ছ। আজকের ডেটে 2 থেকে 3 লাখ টাকায় কোনো ভালো হসপিটালে সিরিয়াস হসপিটালাইজেশন হলে সেটা কিন্তু কভার করবে না, অনেক বেশি টাকা লেগে যেতে পারে। দ্বিতীয়ত, যদি আজকে তোমার চাকরি চলে যায় কোনো কারণে, তাহলে কিন্তু তোমার ইন্স্যুরেন্সে চলে গেল। আর তৃতীয়ত, যে তুমি যদি কখনো চাকরি চেঞ্জ করো, তখন নতুন চাকরিতে গিয়ে আবার তোমাকে ওয়েটিং পিরিয়ড সার্ভ করতে হবে। তাই আমি বলবো যে প্রথমেই কম বয়সে একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নাও, কারণ যদি বেশি বয়সে হেলথ ইন্স্যুরেন্স নিতে যাও প্রিমিয়াম প্রচণ্ড এক্সপেন্সিভ হবে, আর যদি কোনো সিরিয়াস কন্ডিশন ডেভেলপ হয়ে যায় তাহলে দেখা যাবে তুমি ইন্স্যুরেন্সই পাচ্ছ না। তাই বলবো প্রথম থেকে কম বয়সে একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নাও। যদি একজন 25 বছর বয়সে 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকার যদি একজন ইন্ডিভিজুয়াল ইন্স্যুরেন্স নিতে চায়, প্রিমিয়াম কিন্তু ওই মান্থলি 500 থেকে 800 টাকার মধ্যে হয়ে যাবে। কিন্তু সে যদি সেটা 35 বছর বয়সে নিতে যাচ্ছে, দেখা যাচ্ছে প্রিমিয়াম ডাবলেরও বেশি হয়ে গেছে। তাই প্রথম থেকেই একটা ইন্ডিভিজুয়াল হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখো। 3 নম্বর কাজ, যেটা সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে একটা ইমার্জেন্সি ফান্ড বিল্ড করা। ইমার্জেন্সি ফান্ডের উদ্দেশ্য হচ্ছে লাইফে যখন রিয়েল এমার্জেন্সি আসবে তখন যেন তোমার কাছে একটা সঞ্চিত টাকা থাকে। ধরো তোমার জব চলে গেল, অথবা কোনো হঠাৎ বড় অসুস্থতা, কোনো অ্যাক্সিডেন্ট, অথবা হঠাৎ করে কোনো রকম বড় পারচেস করার দরকার পড়ছে, সেই জায়গায় কিন্তু এই ইমার্জেন্সি ফান্ড তোমাকে হেল্প করবে। এবার ইমার্জেন্সি ফান্ড কতটা হবে সেটা নির্ভর করছে তোমার মাসিক খরচের উপর। দেখা গেল তোমার মান্থলি খরচা হচ্ছে 20,000 টাকা, তাহলে থাম্ব রুল বলছে যে 3 থেকে 6 মাসের খরচা অ্যাটলিস্ট রাখা উচিত। 3 মাস হলে তোমার 60,000 টাকা, 6 মাস হলে তোমার 1,20,000 টাকা। তো 60 থেকে 1,20,000 মধ্যে তুমি একটা ইমার্জেন্সি ফান্ড বিল্ড করতে শুরু করো। অবশ্যই এটা প্রথম মাসের স্যালারিতে বা 2 মাসে তুমি করতে পারবে না। আমি যেটা নিজে করেছিলাম সেটা হচ্ছে যে প্রথম থেকেই আমি প্রত্যেক মাসের স্যালারি থেকে কিছু টাকা সরিয়ে রাখতাম অন্য একটা অ্যাকাউন্টে, এবং সেখান থেকে আস্তে আস্তে জমিয়ে আমি ইমার্জেন্সি ফান্ডটা বিল্ড করি। অবশ্যই খেয়াল রাখবে যে ইমার্জেন্সি ফান্ড যেন তোমার মেইন অ্যাকাউন্টে না থাকে যেখান থেকে তুমি খরচা করো, তাহলে ইমার্জেন্সি ফান্ড কিন্তু খরচা হয়ে যাওয়ার চান্স থাকে। এই ইমার্জেন্সি ফান্ড রাখবে কোথায়?
তার জন্য আমি বলবো যে এর জন্য 2-3টে ক্রাইটেরিয়া দরকার। প্রথম হচ্ছে যেখানে রাখবে সেটা যেন লিকুইড হয়, অর্থাৎ তুমি যেন যখন খুশি টাকাটা তুলে নিতে পারো, কারণ এমার্জেন্সির সময় তোমার সঙ্গে সঙ্গে টাকা লাগবে। দ্বিতীয়ত, এই এমার্জেন্সি ফান্ড যেন তোমাকে কিছুটা ইন্টারেস্ট আর্ন করে দেয়, অর্থাৎ তুমি দেখা গেল যে তুমি ক্যাশ তুলে রেখে দিয়েছো, তাতে তো কোনো ইন্টারেস্ট দেবে না তোমাকে, ফলে তোমার টাকাটা ইভেনচুয়ালি কমছে। তাই চেষ্টা করবে একটা ইনফ্লেশন বিট করার মতো ইন্টারেস্ট যাতে পাও। তো আমি সাজেস্ট করব কোনো লিকুইড মিউচুয়াল ফান্ড, অথবা অনেক ব্যাংকে যেখানে অটো সুইপ ফেসিলিটি থাকে, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট থেকে অটোমেটিক এফডিতে চলে যায় অথচ সেই টাকাটা সঙ্গে সঙ্গে তোলা যায়, সেরকম কোনো একটা ব্যাংকে অটো সুইপ করিয়ে নিতে। তাতে কি হবে, তুমি সঙ্গে সঙ্গে টাকাটা তুলতেও পারবে অথচ এফডির ইন্টারেস্ট পাবে। তো চাকরি পাওয়ার পরে কি করবে, প্রথমে একটা টার্ম ইন্স্যুরেন্স, তোমার ফ্যামিলি সেফটি নেট তোমার অবর্তমানে। দ্বিতীয়ত একটা হেলথ ইন্স্যুরেন্স তোমার সুরক্ষার জন্য। তৃতীয়ত একটা ইমার্জেন্সি ফান্ড, যদি কোনো রকম ইমার্জেন্সি আসে তখন যেন তোমার কাছে একটা সঞ্চিত টাকা থাকে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আরও এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। টিল দেন, স্টে হেলদি, স্টে হ্যাপি, স্টে ওয়াইজ।